আসসালামু আলাইকুম। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ ও নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পড়াবো তৃতীয় শ্রেণীর বাংলা বই থেকে একাই একটি দুর্গ রচনাটি। তোমরা বইটি হাতে নাও, আমি তোমাদেরকে আগে পড়ে শোনাবো। পুরো রচনাটি আমি তোমাদের পড়ে শোনাবো, তোমরা লাইন বাই লাইনগুলো দেখে যাও। একাই একটি দুর্গ। ৭ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মোস্তফা কামাল তখন ২৪ বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। এপ্রিল ১৯৭১। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। দলে মাত্র ১০ জন সৈন্য। অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। ১৬ এপ্রিল ১৯৭১। মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে, চাইছে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। ১৭ এপ্রিল ১৯৭১। ভোর থেকে পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ শুরু করলো। মোস্তফা কামাল ভাবতে লাগলেন এত কম শক্তি নিয়ে ওদের মোকাবেলা করা যাবে না। খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য, কিন্তু বাড়তি সেনা এলো না। এমনকি ২ দিন ধরে নিয়মিত খাবারও বন্ধ। চিন্তায় অস্থির হয়ে উঠলেন তিনি। সকলে মিলে আত্মরক্ষা করলেন পরীক্ষার মধ্যে। দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌঁছালেন, সেই সঙ্গে খাবারও এলো। পাকিস্তানি ঘাঁটি থেকে গোলাবর্ষণও হলো বন্ধ। ১৮ এপ্রিল ১৯৭১। সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশমনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। বেলা ১১টা। শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী। বেলা ১২টা। আক্রমণ হলো আরও তীব্র। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই না। হঠাৎ একটা গুলি এসে বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে। তিনি মেশিন গান চালাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিন গান। মোস্তফা কামাল পাশেই ছিলেন, তিনি এক মুহূর্ত দেরি না করে চালাতে লাগলেন মেশিন গান। পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক, সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম, ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই। তাদের হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হয় পিছু হটতে হবে। কিন্তু পিছু হটতে চাইলেও কিছুটা সময় দরকার। ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুশমনদের। এই দায়িত্ব কে নেবে? এ সময় আরও কয়েকজন ঢলে পড়লেন শত্রুর গুলিতে। মোস্তফা কামাল পরীক্ষার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি। ৯ জন মুক্তিযোদ্ধা এর মধ্যেই শহীদ হয়েছেন। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। মোস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন, তিনি একা গুলি চালিয়ে যাবেন। মোস্তফা কামাল জোর দিয়ে বললেন, আপনাদের পিছু হটতেই হবে, তা না হলে দুশমনরা সবাইকে শেষ করে দেবে। তিনি আবার আদেশ দিলেন, সবাই দ্রুত সরে যান। শেষ পর্যন্ত মোস্তফা কামালকে রেখে সবাই খুব সাবধানে পিছু হটলেন। অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন মোস্তফা কামাল। তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটি দুর্গ। এক সময় গুলি শেষ হয়ে গেল। হঠাৎ একটা গোলা এসে পড়ল পরীক্ষার মধ্যে। গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। দরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে মোস্তফা কামালের ক্ষতবিক্ষত দেহ। তার আত্মদানের কথা আমরা কোনোদিন ভুলব না। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের অকুতোভয় বীর। বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। প্রিয় শিক্ষার্থীরা, একাই একটি দুর্গ, এই গল্পটা তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এবং প্রত্যেকটি লাইন থেকে এখানে প্রশ্ন করার সুযোগ আছে। যেমন ৭ই মার্চকে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মোস্তফা কামালের বয়স ১৯৭১ সালে কত ছিল? ২৪। তিনি ২৪ দলে কতজন সদস্য ছিল? ১০ জন সদস্য। এভাবে প্রত্যেকটি লাইন তোমরা লাইন বাই লাইন পড়বে এবং নিজেরাই প্রশ্ন তৈরি করবে, নিজেরাই উত্তর দিবে। এভাবে এখন আমরা তোমাদের শব্দ অর্থগুলো পড়াবো। একা একটি দুর্গ শব্দ অর্থগুলো আমি বোর্ডে লিখে দেবো, তোমরা লিখে নাও।
সপ্তম কুতুভয় অধিনায়ক মানে হচ্ছে দলপতি বা দলনেতা। অকুতোভয় মানে ভয় নেই এমন। অকুতোভয় মানে ভয় নেই এমন। অধিনায়ক মানে দলপতি, অকুতোভয় মানে ভয় নেই এমন। আত্মদান আত্মদান মানে নিজের প্রাণ উৎসর্গ করা। আত্মদান মানে নিজের প্রাণ উৎসর্গ করা। নিজের প্রাণ উৎসর্গ করা। নির্বিঘ্নে 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 মানে নিরাপদে। নির্বিঘ্নে মানে নিরাপদে। শিক্ষার্থীরা তোমরা বোর্ড দেখে দেখে শব্দগুলো তুলে নাও। অধিনায়ক মানে দলপতি বা দলনেতা। অকুতোভয় মানে ভয় নেই এমন। আত্মদান মানে নিজের প্রাণ উৎসর্গ করা। নির্বিঘ্নে মানে নিরাপদে। বীর শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ মানে মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব। মুক্তিযুদ্ধ বীরত্বের জন্য দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব। সর্বোচ্চ সামরিক খেতাব। বীরশ্রেষ্ঠ মানে মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব। সমাহিত মানে গগনের সাহিত্য। গোলা মানে গোল আকৃতি বিশিষ্ট পদার্থ। গোলা মানে গোল আকৃতি বিশিষ্ট পদার্থ। পরীক্ষা মানে শত্রুর আক্রমণ থেকে রক্ষা বাঁচার জন্য
বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। মাটির মধ্যে তৈরি গর্ত। তাহলে পরীক্ষা মানে কি? পরীক্ষা মানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। ভূষিত, ভূষিত মানে অলঙ্কৃত। ভূষিত মানে অলঙ্কৃত। স্বাধীনতা মানে মুক্তি। স্বাধীনতা মানে মুক্তি। সংগ্রাম মানে লড়াই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শব্দ অর্থগুলো পড়ব। শব্দ অর্থ: অধিনায়ক মানে দলপতি বা দলনেতা। অধিনায়ক মানে দলপতি বা দলনেতা। অভূতভয় মানে ভয় নেই এমন। অভূতভয় মানে ভয় নেই এমন। আত্মদান মানে নিজের প্রাণ উৎসর্গ করা। আত্মদান মানে নিজের প্রাণ উৎসর্গ করা। নির্বিঘ্নে মানে নিরাপদে। নির্বিঘ্নে মানে নিরাপদে। বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেয়া বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব। বীরশ্রেষ্ঠ, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছিলেন কতজন তোমরা জানো? 7 জন। 7 জন মুক্তিযোদ্ধাকে বাংলাদেশের বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছিল। তাহলে বীরশ্রেষ্ঠ মানে হচ্ছে মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেয়া বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব। এই সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ উপাধিটি মাত্র 7 জন পেয়েছিলেন বাংলাদেশের। 7 জন। তাহলে সমাহিত মানে কবরে শায়িত। সমাহিত মানে কবরে শায়িত। গোলা মানে গোল আকৃতি বিশিষ্ট পদার্থ। গোলা মানে গোল আকৃতি বিশিষ্ট পদার্থ। পরীক্ষা মানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। পরীক্ষা মানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। 1971 সালে যুদ্ধে নিজেদেরকে বাঁচানোর জন্য মাটির মধ্যে বড় বড় গর্ত করে উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার মতো করে পরীক্ষা তৈরি বানানো হতো। অর্থাৎ যখন শত্রুরা আসতো তখন সবাই মাটির মধ্যে ওই গর্তে ঢুকে পড়তো এবং উপরটা কখনো টিন, উপরে মাটি, ঘাস এরকম করে দিয়ে ছাউনির মতো করে ঢাকা থাকতো, যাতে শত্রুরা দূর থেকে দেখলে বুঝতে পারে না যে ওখানে কোনো গর্ত আছে। এইভাবে পরীক্ষা তৈরি করে পরীক্ষার মধ্যে ঢুকে বাংলাদেশের অনেক মানুষ নিজেদেরকে রক্ষা করেছে। তাহলে পরীক্ষা মানে হচ্ছে কি? শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। ভূষিত মানে অলঙ্কৃত। ভূষিত মানে অলঙ্কৃত। স্বাধীনতা মানে মুক্তি। সংগ্রাম মানে লড়াই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সব তথ্যগুলো নিশ্চয়ই দেখেছ। আমি আর একবার বলে তোমাদেরকে 2 নম্বর প্রশ্নটা করাবো। অধিনায়ক মানে দলপতি বা দলনেতা। অকুতভয় মানে ভয় নেই এমন। আত্মদান মানে নিজের প্রাণ উৎসর্গ করা। নির্বিঘ্নে মানে নিরাপদে। বীরশ্রেষ্ঠ মানে মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেয়া বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব। সমাহিত মানে কবরে শায়িত। গোলা মানে গোল আকৃতি বিশিষ্ট পদার্থ। পরীক্ষা মানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। ভূষিত মানে অলঙ্কৃত। স্বাধীনতা মানে মুক্তি। সংগ্রাম মানে লড়াই। তোমরা নিশ্চয়ই সব তথ্যগুলো তুলে নিয়েছ। এখন আমি তোমাদের 2 নাম্বারটা করাবো। দুই নম্বরটা আছে ঘরের ভিতরে শব্দগুলো বসিয়ে বাক্য তৈরি। তোমরা খাতায় লিখে নাও প্রিয় শিক্ষার্থীরা।
2 নম্বর হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো বসিয়ে ঘরের ভিতরে খালি জায়গা, ঘরের ভিতরে শব্দ, শব্দ বসিয়ে যাত্রীরা ঘরের ভিতরে শব্দ আছে পরীক্ষার বিশ্লিষ্ট কুতুভয় অধিনায়ক সমাহিত নির্বিঘ্নে। তাহলে যাত্রীরা কিভাবে নদী পার হলেন? এখানে কি হবে বলতে দেখি, যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলেন, এখানে বসবে নির্বিঘ্নে। যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলেন। খ নম্বরটা ড্যাশ লড়াই করে যেতে বললেন। কি হবে এখানে? পরীক্ষার বীরশ্রেষ্ঠ অধিনায়ক ও কুতুভয় সমাহিত নির্বিঘ্নে। ড্যাশ লড়াই চালিয়ে যেতে বললেন। কে চালিয়ে হচ্ছে লড়াই চালিয়ে যেতে বললেন? অধিনায়ক। তাহলে এখানে হবে অধিনায়ক। অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। মুস্তফা কামাল একজন কি হবে বলো দেখি শিক্ষার্থীরা? মুস্তফা কামাল একজন বীরশ্রেষ্ঠ। মুস্তফা কামাল একজন বীরশ্রেষ্ঠ। সৈন্যরা কিসের মধ্য থেকে গুলি ছুটছে? দেখো, সৈন্যরা ড্যাশ ভিতর থেকে গুলি ছুটছে। কি হবে এখানে? সৈন্যরা পরীক্ষার ভিতর থেকে গুলি ছুটছে। এখানে হবে পরীক্ষা। সৈন্যরা পরীক্ষার ভিতর থেকে গুলি ছুটছে। মুস্তফা কামালকে দরুইনে ড্যাশ করা হয়।
সমাহিত। মোস্তফা কামালকে দলিলে সমাহিত করা হয়। 4 নম্বরটা দেখো, তিনি একজন ড্যাশ মুক্তিযোদ্ধা। কি হবে? তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। হবে অকুতোভয়। অকুতোভয় মুক্তিযোদ্ধা। আমরা একটু আরেকবার পড়ি। 2 নম্বরটা ছিল কি, ঘরের ভিতরে শব্দ বসিয়ে বাক্য তৈরি। ঘরের ভিতরে কিছু শব্দ আছে, সেটা সঠিক জায়গায় বসে বাক্য তৈরি করতে হবে। যাত্রীরা ড্যাশ নদী পার হলেন, এটা নদী হবে। যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলেন। 6 নম্বরটা অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। গ নম্বর হচ্ছে মোস্তফা কামাল একজন বীরশ্রেষ্ঠ। ঘ সৈন্যরা পরীক্ষার ভিতর থেকে গুলি ছুটছে। মোস্তফা কামালকে দলিলে সমাহিত করা হয়। তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। আবার দেখো, যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলেন। অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। মোস্তফা কামাল একজন বীরশ্রেষ্ঠ। সৈন্যরা পরীক্ষার ভিতর থেকে গুলি ছুটছে। মোস্তফা কামালকে দলিলে সমাহিত করা হয়। তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। আচ্ছা, 3 নম্বরটা পাঠ অনুসরণ করে নিচের ঘটনার পাশে তারিখবাচক শব্দ লিখি। পাকিস্তানি বাহিনী আখাউড়া রেললাইন ধরে এগোয় 16 এপ্রিল। দরিন গ্রামে মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ হয় 17 এপ্রিল। মোস্তফা কামাল শহীদ হলেন 18 এপ্রিল। 4 নম্বরটা দেখো, আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। স্বাধীনতা দিবস 26শে মার্চ। বিজয় দিবস 16 ডিসেম্বর। 5 নম্বরটা দেখো, সঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। মোস্তফা কামাল সমাহিত হয়ে আছেন দরুইনে। 2 নম্বর অপশনটা হবে দরুইনে। এই যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন? 10 জন। পাকিস্তানি হানাদার বাহিনীরা এগিয়ে আসছিল কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার দিকে। 18 এপ্রিল কয়টার সময় প্রচণ্ড বৃষ্টি হলো? বেলা 11টায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত করালাম। 6 নম্বরটা আমরা এর পরের দিনে করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই গল্পটি থেকে আমরা কি বুঝতে পেলাম? রচনাটিতে 1971 সালে মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের বীরত্বের কথা বলা হয়েছে। 1971 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়ার দরিন গ্রামে অবস্থান করছিলেন তারা, মোস্তফা কামাল এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা। তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করা, কিন্তু হানাদার বাহিনীর সৈন্য সংখ্যা মুক্তিযোদ্ধাদের তুলনায় অনেক বেশি ছিল। তাদের আক্রমণে দিশেহারা হয়ে পড়লেন মুক্তিযোদ্ধারা। পিছু হটা ছাড়া কোনো পথ খোলা নেই। মোস্তফা কামাল তখন অনবরত গুলি চালিয়ে শত্রুদের ঠেকিয়ে রাখলেন, কিন্তু শেষ পর্যন্ত মোস্তফা কামাল শত্রুর গোলার আঘাতে প্রাণ হারালেন। নিজের প্রাণের বিনিময়ে রক্ষা করলেন সহযোদ্ধাদের প্রাণ। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আমাদের গর্ব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গল্পটি ভালোভাবে বাসায় পড়বে এবং আমি যেটুকু করালাম তোমরা বুঝতে পেরেছ। এখন গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজে 11শ শ্রেণীর জন্য একটা নোটিশ পড়ছি। নোটিশটি তোমরা মনোযোগ দিয়ে শোনো। 2020 এবং 2021 শিক্ষাবর্ষে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজে 11শ শ্রেণীসমূহে অনলাইনে ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানের ইন 131077। 2019 এবং 2020 শিক্ষাবর্ষে 11শ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অতীতে গৃহীত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় পাওনাদি পরিশোধ করে দ্রুততম সময়ের মধ্যে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য বলা হলো। নোটিশটা নিশ্চয়ই শুনেছো তোমরা। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনলাইন ক্লাসগুলো বাসায় দেখবে, পড়বে, পড়াশোনা করবে, সুস্থ এবং ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।